রাগে অনুরাগে পর্ব ৪৩। এবার কি হবে? ও তাই, গন্ধটা শুধু নাকে সীমাবদ্ধ থাকুক সেটা তুমি চাও না, তাই তো? ওকে ফাইন, আজকে একটু সিগারেটের গন্ধ সহ্য করে নিতে পারবে? তিতলি পেলব ঝাপটে ফারাজের চোখে চোখ রাখল। ফারাজের দু চোখের কোণ এখনও লাল হয়ে আছে, চুলগুলো এলোমেলো হয়ে কপাল পর্যন্ত ঠেকেছে। পরিপাটি মানুষটার ওমন এলোমেলো রূপ তিতলির কাছে আজ নতুন। এত সুন্দর লাগছে কেন ইস? সপ্তদশীর কিশোর মনে খুব করে ইচ্ছে জাগল হাত বাড়িয়ে চুলগুলো ঠিক করে দিতে। ফারাজ এখনও তার মুখের একদম কাছে মুখ নিয়ে চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে। তার নেওয়া বড় বড় নিঃশ্বাসগুলো এখনও আগের ন্যায় তিতলির মুখের উপর চলমান। বলা যায় ইচ্ছে করেই এমন করছে ফারাজ, যেমন উত্তরের অপেক্ষা করছে। তিতলি কানের পিঠে চুল গুজল লাজক ভঙ্গিতে। সুযোগ বুঝে ভয় ডর সব ভুলে গিয়ে ধীরলয় হাত বাড়িয়ে দিল ফারাজের চুলে। চিকন চিকন আঙুলের সাহায্যে কপালের চুলগুলো পেছনে ঠেলে দিতেই আবেশে চোখ দুটো আপনা আপনি বুজে নিল যুবক। শুকনো অধৈর্যরা জিভ ঠেলে খানিকটা ভিজিয়ে নিয়ে খুব সময় নিয়ে ফের চোখ খুলে তাকালো রমণীর পানে। তিতলি সে চোখে দৃষ্টি লাগতে পারল না। ওভাবে তাকালো কেন? চোখ নামিয়ে মিনমিনে আওয়াজে ঠোঁট নাড়িয়ে শুধেল, আগে বলুন, আপনার রাগ কমেছে? ফারাজের চোখের দৃষ্টি বড্ড শীতন। চোখ দুটোতে তার সে কি সন্দিহান ভাব। ভাবছে একটুকুনি একটা পিচ্ছি মেয়ে, তার মধ্যে ঠিক কতটুকু সাহস থাকলে তার এত রাগ দেখেও ভয় না পেয়ে উল্টো তাকে সামলে নিতে চাইছে। যেখানে তার রাগ উঠলে ভয়ে কেউ তার আশেপাশে থাকতে চায় না। আশ্চর্যভাবে কাজটা তার বড্ড ভালো লেগেছে। সে কিছু না বলে আচানক তিতলির ঈষৎ তুলতুলে নরম পায়ের ওপর আলগোছে নিজের শক্ত পা দুটো রাখল। বউকে একটু জ্বালানোর জন্য কণ্ঠে রাগ মিশ্রণ করে শক্ত কণ্ঠে ফারাজ জবাব দিল, না। তিতলি চোখ পিটপিট করে তাকালো। যেহেতু সে রাগিয়ে দিয়েছে, সেহেতু রাগ ভাঙিয়ে দেখিয়ে দেওয়া দরকার সে কতটা আদর্শ স্ত্রী। ফারাজের পায়ের নিচে থাকা পা দুটো নড়ছে। নাক টেনে প্রশ্ন করে বসল, আপনার রাগ এত কেন? গালের ভাঁজে জিভ ঢেলল ফারাজ। পরপরই ধারালো দাঁতের চাপায় পিষ্ট করল নিজ নিম্নাংশে ঠোঁট। কণ্ঠে গম্ভীরতার প্রলেপ লেপে আওড়ালো, শুধু রাগ নয়, আমার আরও অনেক কিছুই বেশি। আরও অনেক কিছু? সেগুলো কি কি? দেখতে চাও নাকি? তুমি চাইলে এক্সপেরিমেন্ট করিয়ে দেখাতে পারি। কথাটা বলে ফারাজ তিতলিকে কিছু বলার সুযোগ না দিয়ে নিজ বলিষ্ঠ হাতের হেঁচকা টানে চেয়ার থেকে উঠিয়ে এনে নিজের দু উরুর ওপর বসিয়ে আটকে নিল রমণীর মেধহীন বাঁকানো কোমর। তুলোর সমেত মানবীকে নিজের উদম দেহের সাথে পিষে ফেলতে চাইছে যেমন। দাম্ভিকতার ভারে উঁচু হয়ে ওঠা ঘাটটা সামান্য ঝুঁকিয়ে এনে মুখ ঠেকালো রমণীর কানের কাছে। ধারালো দাঁতের ছোঁয়ায় তিতলির কানের পিঠে একটা কামড় বসিয়ে দিয়ে বিরক্ত কণ্ঠে বলে উঠল, ইচ্ছে করছে খেয়ে ফেলি। ফারাজের এরূপ কথায় ঘাটটা সামান্য ঘুরিয়ে তারক চোখ তুলে চাইল তিতলি। কামড়ে কান জ্বলছে তার, হাত তুলে কানে কামড় দেওয়া ব্যথিত স্থান ডলছে। জলানো গলায় ঠোঁট নাড়িয়ে শুধেল, খেয়ে ফেলবেন মানে? কাকে? ফারাজের সহজ স্বীকারোক্তি এলো, তোমাকেই। কতবার বলছি ইগনোর করা আমার পছন্দ নয়, এটা যন্ত্রণাদায়ক। তিতলির মুখচ্রেখানি হতভম্ব হতবিহ্বল ভাব ধরেছে ফারাজের সোজা পাটা স্বীকারোক্তিতে। সে ইগনোর করেছে, এটা ওনার জন্য যন্ত্রণাদায়ক? তাকে তো ভালোবাসে না তাহলে? একবার কি জিজ্ঞেস করে দেখবে? জিজ্ঞেস করলেও তো কিছু বলে না, তখন সে আরও কষ্ট পায়। কিছু একটা মনে করে হালকা শাসনের স্তরে তিতলি বলে উঠল, আপনাকে তো আমি কখনো সিগারেট খেতে দেখিনি, তাহলে আজকে খেয়েছেন কেন? তোমার সমস্যা? তিতলির মুখশ্রী অন্ধকার করে সরু নাকে পাটাটা সামান্য ফুলিয়ে জবাব দিল, না না, আমার কোনো সমস্যা নেই। আপনি সিগারেট খান, মদ খান, গাঁজা খান, আমার কি? আরেকটা বাদ পড়ে গেছে। কোনটা? ফারাজ শেষাত্মক ভাবভঙ্গিমা ধরে রেখে আচানক মুখ নামালো তিতলির কানের বড্ড কাছে। অতঃপর ফিসফিসিয়ে আওড়ালো, আমাকে খান সেটাকে বলবে? আমাকে খান? তিতলিকে পুরো কথা শেষ করতে দিল না ফারাজ। পথিমধ্যে থামিয়ে দিয়ে ক্ষীণ নাচাতে নাচাতে বলল, তোমাকেই তো খাবো। তিতলি আমতা আমতা করে বলল, মানে আমি অন্য কিছু। তিতলির কথার মাঝেই ওর জামার পেছনের বড় গলাটা আরও একটু সরিয়ে দিয়ে উন্মুক্ত মৃৎশৃঙ্গ তুলতুলে নরম বগলের কাছাকাছি মুখ এনে নরম জায়গায় আরেকটা কামড় বসিয়ে দিল। তিতলির চুপসে যাওয়া এইটুকুনি মুখের পানে চেয়ে দাঁতে দাঁত পিষল ফারাজ। কি জানি কি ঝড় বয়ে যাচ্ছে যুবকের। তারই জের ধরে ফারাজ গম্ভীর স্বরে বলে উঠল, সকালে মেসেজে কি যেন বলছিলে? যে পুরুষ রাতে বউ ছাড়া রাত কাটাতে পারে সেই পুরুষের সাথে আমি কথা বলবো না, তো মনে আছে এখন যে রাত? তিতলি নিশ্চুপ। এই লোক তাকে এত কামড় দিচ্ছে কেন? বগলের কাছে কামড় দেওয়ার সময় মনে হচ্ছিল সে আর নেই, শেষ, আজ আমি শেষ। কথাটা আওড়াচ্ছিল।
সে হাতের তালুতে কামড় দিয়েছে বলে কি তার থেকে এখন কামড়ের সুদ নিবে? কি বলবে কি করবে সম্পূর্ণ মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। এই লোক এখন কত কথা বের করবে, কত কথা বলবে, কোন দুঃখে যে বলতে গেছিল সকালে কথাটা, এখন কি করবে সে? মনে তো হচ্ছে ফারাজ তাকে ছাড়বে না, যেভাবে পেঁচিয়ে নিয়েছে। আল্লাহ একটু রহম করুন। এ এখন বেশি রাত হয়নি, মাত্র রাত 7:30। আমার জানামতে রাত মানেই রাত, সেটা কম রাত হোক বা বেশি রাত। রুমে সাউন্ড প্রুফিং লাগানোর ব্যবস্থা করতে হবে এক্ষুনি। কেন? একটু পর তো তুমি চিল্লাচিল্লি শুরু করবে, তোমার চিল্লাচিল্লি যাতে রুমের বাইরে না যায় সে ব্যবস্থা করতে হবে না, কি বলো? মানবের এহেন বেভাস প্রত্যুত্তরে লজ্জায় মরি মরি অবস্থা তিতলির। তক্ষুনি নত হল তার ঘাড়। কপলদয় হুট করেই দেখা মিলল একরাশ লাজুলু লালিমা। উপচে পড়া লজ্জাগুলোতে এক প্রকার ঢাকনা দিয়ে মানবী তড়িৎ ঝাঁঝ ঢালল কণ্ঠায়। দাঁত খিচে শুধালো, কি করতে চাচ্ছেন আপনি, অসভ্য লোক? যুবক বাঁকা হাসল। অতিষ্ঠ মানবী দাঁত খিচে অধর নাড়াবে তার পূর্বেই কর্ণকুহরে ভেসে উঠল ফারাজের হাসকি স্বর। একটু হালকার উপর ঝাপসা হয়ে গেলে মন্দ হয় না, তাই না? অবশ্যই তুমি রাজি থাকলে আমি এখনই শুরু করি। ফারাজের কথাগুলো শুনে তিতলি আজ লজ্জায় মরি মরি। ফারাজের দুহাত নিজের কোমর থেকে সরাতে সরাতে লজ্জিত রমণী বলে, খুব মন্দ হয়, আপনি ছাড়ুন আমায়, এসব বলার জন্য এত দূর থেকে এসেছেন? কালকের থেকে ধীরে ধীরে যত আকাশসম রাগ, ক্ষোভ, ক্রোধ জমা হচ্ছিল, ঠিক সেভাবেই ধীরে ধীরে রূঢ় মানবের রাগ গলে যাচ্ছে। যেমন তিতলিকে এত জ্বালাতে পারে তার যেন পৈশাচিক আনন্দ লাগছে, বরং এতে সে সিডিউস হয়ে যাচ্ছে। এই মেয়ের কাছাকাছি থাকা যাবে না মনে হচ্ছে। ভ্রু নাচিয়ে বলল, বলার জন্য নয়, বরং করার জন্য এসেছি। আমার ভয় করছে আপনাকে? আমাকে রাগিয়ে দেওয়ার আগে মনে ছিল না? তখন ভয় করেনি? মনে হয়নি একবারও আমি ঠিক কি করতে পারি তোমার সাথে? ফারাজ তিতলির থেকে কোনো উত্তর পাওয়ার আশা না করে অধৈর্য হয়ে তিতলিকে নিজের দিকে ঘুরিয়ে এনে ঝাপটে পড়ল তিতলির ঠোঁটের উপর। বাইর থেকে সিগারেট পুড়ে আসা ঠোঁট দুটো দ্বারা তিতলির কম্পিত ঠোঁট দুটো আঁকড়ি ধরে চুলের পেছনে হাত ঢুকিয়ে দিল। তিতলি প্রথমে ছটফট করলেও পরপরই অনুভূতির সাগরে ভেসে তিতলিও ছটফট বন্ধ করে দিয়েছে। শক্ত করে চেপে রেখেছে ফারাজের উদম শক্তপোক্ত পিঠ। নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে তার, এতটাই বড় বড় নিঃশ্বাস যে সম্পূর্ণ কক্ষ জুড়ে শুধু তিতলির নিঃশ্বাস আর তাদের ভেজা চুমুর আওয়াজ হচ্ছে। ফারাজ তিতলির সম্পূর্ণ শরীরে নিজের হাতের বিচরণ চালালো। অনেকক্ষণ সময় নিয়ে ছেড়ে দিয়ে বলল, এখনই এত বড় বড় নিঃশ্বাস নিলে হবে? এভাবে আরও গভীর হতে থাকবে রোজ। এখন থেকে একটু একটু করে এগুলো স্বভাব করে নাও, নিজেকে প্রস্তুত করো আমার জন্য, আরও বেশি সহ্য করতে হবে আমায়। তিতলি লজ্জায় মরে গিয়ে কোনো রকমে দৌড়ে দরজা খুলে বেরিয়ে যাবে ভাব। ফারাজও পেছন পেছন লম্বা কদমে আবারও পেছন পেছন উঠে এসে তিতলিকে টেনে ধরে কপট রাগ দেখিয়ে বলল, জামা না খুলে কোথায় যাচ্ছ স্টুপিড? তিতলি চোরা চোখে পেছনে ঘুরে নিচু স্বরে বলল, খুলব, খুলব। ওকে, খুলো। আগে আপনি বের হন রুম থেকে। সো হট, আমি বের হব কেন? যা করার আমার সামনেই শেষ করা চাই। আপনার সামনে শেষ করব মানে? ভাবো আমি তোমার কিছুই দেখিনি? কিছু দেখছেন মানে? ফারাজ অধর কামড়ে ধরে একবার এদিক ওদিক নজর বুলিয়ে ফের তিতলির মাথা থেকে পা অবধি দেখে হাসকি স্বরে বলল, কিছু না। তিতলি জামা একটা নিয়ে দৌড়ে ওয়াশরুমে চলে গেল ফারাজের কথা শেষ হওয়ার আগেই। বেহায়া নির্লজ্জ লোক, গম্ভীর কথায় কথায় স্টুডেন্টদের ধমক দেওয়ার পেছনে এই রূপ লুকিয়েছিল। ঘড়িতে রাত 10টা। তিতলি এর পর থেকে ভুলবশত হলেও ফারাজের সামনে পড়েনি। এমনকি ফারাজকে তো সে দেখেইনি। সে ছিল ঝিলিক, ময়না ওদের সাথে। মোবাইলে সবাই মিলে গোল হয়ে বসে লুডো খেলেছে একবার। তিতলির মোবাইল কই, এটা নিয়ে সবাই প্রশ্ন তুলেছে। মোবাইলের কথা মনে আসতেই তিতলির মনে আকাশসম অভিমান যোগ হয়েছে। এই আইফোন সে এখন কই পাবে? এমন নষ্ট হতো না। ফারাজ আইফোনটা ছুঁড়ে ফেলার সাথে সাথে টেবিলে রাখা মগ ভর্তি পানিও পড়ে গিয়েছিল, তাই মোবাইল ভেঙে যাওয়ার সাথে সাথে পানিতে ছুপছুপ হয়ে গিয়েছে। ঝিলিক পাশ থেকে তুষারকে মেসেজ রিপ্লাই দিতে দিতে তিতলির উপর নজর দিল। হঠাৎ তিতলির কানের কাছে চোখ যেতেই লাল দাগ দেখে চোখ সরিয়ে নিল। মুচকি হেসে কিছু না বুঝার মতো করে বলল, ফারাজ ভাইয়া তোমার জন্য কত পাগল দেখলে, দুরাতও থাকতে পারল না। তিতলির দুগাল লাল হয়ে গেল, কিন্তু তা মুহূর্তেই মিলিয়ে গেল। ভাবল তার মোবাইল ভাঙার জন্য এসেছে।
তাই বলল, উনি আমার জন্য আসেননি। কচু, আমি বুঝে গেছি। কি? ফারাজ ভাইয়া এসেই কারো সাথে কথা না বলে ফুপুকে তোমার কথা জিজ্ঞেস করে তোমাতে খুঁজতে রুমে গিয়েছে। শুধু আমি কেন, সবাই বুঝে যায়নি কিছু। তিতলি নিচে নামার পর থেকে দেখছে সবাই কিভাবে যেন তার দিকে তাকাচ্ছে। সে ভাবছে আসছে তার মাঝে কি ভূতপ্রেত ভর করল নাকি, বা তাকে বিশ্বসুন্দরী লাগছে যে এভাবে তাকিয়ে দেখতে হবে। এমনি গিয়েছে। থাক থাক, এমনি গিয়েছে আর যেমনি যাক, গিয়েছে তো। তিতলি লজ্জা সমেত উঠে চলে গেল অন্যদিকে। রাতের খাবার সবাইকে বাইরের পর্দার নিচে দেওয়া হয়েছে। প্রায় 1000 খানেক মানুষ পর্দার নিচে রাতের খাবার খাওয়ার জন্য উপস্থিত হয়। হুঁশিয়ার সাহেব প্রায় 5000 মানুষজন দাওয়াত করেছেন মেজবানে। কেউ কেউ দুপুরে আসবেন, আবার কেউ কেউ রাতেই এসে গেছেন। পুরো বাড়ি ভর্তি মানুষ। এমনকি তিতলি, ঝিলিক, ময়না, পলি ওরাও এসেছে সবার দেখাদেখি বাইরে। রাতের ভাত বিরিয়ানি আয়োজন করা হয়েছে। তিতলিরা সবাই ভাত খেতে বসেছে বাইরে। তিতলি ভেতর থেকে ফারিন বেগমকে জানিয়ে সবার সাথে চলে এসেছে বাইরে। এক টেবিলে ওরা মেয়েরা প্রায় 7-8 জন বসেছে। তিতলি আর চোখে ফারাজকে খুঁজল। আশেপাশে নেই। সেই ঘটনার পর থেকেই দেখছেন না। চেনা জানা মানুষদের সাথে দেখা করতে গিয়েছে হয়তো। রোহান কিছুক্ষণ পরপর তিতলির দিকে তাকিয়ে তাকিয়ে ফোনে কার সাথে যেন কথা বলছে একটু সাইডে গিয়ে। ওপাশ থেকে রুমের দরজা লাগিয়ে কথা বলছেন নাসিমা বেগম। তোকে বলেছি যা করার ফারাজ আসার আগেই যেন করিস। এখন তো ফারাজ চলে এসেছে, কিছু টের ফেলে জানে মেরে ফেলবে। তোকে কেন, আমাকেও ছাড়বে না। রোহান দূর থেকেই তিতলির উপর নজর রেখে বলল, আমার ওই মেয়েটাকে চাই আমরু, ফারাজের থেকে কেড়ে নিয়ে হলেও চাই। আমার হিংসে হচ্ছে, ছোট থেকেই ফারাজ আমার থেকে এক ধাপ উপরে উপরে চলছে। যা করার কর, শুধু ফারাজের জীবন থেকে এই মেয়েটে সরিয়ে দে। এই মেয়ের জন্য আমাকে 10 দিন বাথরুমে যেতে আর আসতে হয়েছে। শোন, তুই নিজে কিছু করিস না আবার। আমি অত বোকা নই আম্মু, অলরেডি একজনের সাথে কথা বলে রেখেছি। কালকে যখন সবাই খাওয়া দাওয়ায় ব্যস্ত হয়ে যাবে তখন। আচ্ছা কল রাখ, কে জানি দরজা ধাক্কা দিচ্ছে। রোহান মোবাইল পকেটে রাখিয়ে তিতলিদের দিকে এগিয়ে গিয়ে সাধু পুরুষের মতো বলল, তোমাদের কারো কি কিছু লাগবে? লাগলে আমাকে বলতে পারো। ঝিলিক ভ্রু কুচকে রেখে সবার দিকে এক পলক তাকিয়ে বলল, কিছু লাগবে না, আপনি আসতে পারেন ভাইয়া। রোহান ঝিলিকের কথায় কিছু মনে না নিয়ে তিতলিকে বলল, এই যে ভাবি, একটু কথা বললে কি হয়? এত ভাব নিচ্ছেন কেন? ফরাজ ভাইয়াকে খুঁজছেন মনে হয়। না, এদিক ওদিক তাকাচ্ছেন মনে হলো কাউকে খুঁজছেন, তাই বললাম আর কি। রোহান ক্রূর দৃষ্টি নিক্ষেপ করে অন্যদিকে চলে গেল। তিতলিকে নজরে নজরে রাখছে। আলভি অনেকক্ষণ ধরে সেটা খেয়াল করছে। এই রোহানের মতলব তো সুবিধার লাগছে না। পকেট থেকে মোবাইল বের করে ফারাজকে কল করল। কয়েকবার রিং হওয়ার পর রিসিভ হলো। হ্যালো, কই তুই? তোর বউয়ের উপর তো কুনজর পড়ছে। ওপাশ থেকে ফারাজ দাঁতে দাঁত চেপে আলভিকে বলল, তোকে বলছি না আমার বউয়ের দিকে তাকাবি না? আমি তো তাকাই ছোট বোন / ভাবির নজরে, কিন্তু তোর খালাতো ভাই রোহান আছে না, ওটাকে দেখলাম তোর বউয়ের সাথে কথা বলতে গিয়ে নজর দিচ্ছে। মতলব সুবিধার লাগছে না। ওপাশ থেকে ফারাজকে কল কেটে দিতে দেখা গেল। নানার বাড়ির পুরনো বন্ধুদের সাথে দেখা করতে গিয়েছিল ফারাজ। ক্লাস 5 পর্যন্ত টাঙ্গাইলে পড়ায় টাঙ্গাইলের বেশ কয়েকজন বন্ধু রয়েছে। এখন ফোন কেটে দিয়ে ফারাজ সবার থেকে বিদায় নিয়ে চলে আসলো। তিতলিকে বাইর থেকে রুমে নিয়ে এসেছে ফারাজ। ঝিলিকদের সামনে থেকে উঠিয়ে নিয়ে এসেছে। এমনকি রোহানের চোখেও সেটা দেখা বাদ যায়নি। পরে রুমে এনে কিছুক্ষণ নাস্তা নাবুদ করেছে। ফারাজ বিরিয়ানি বাদ দিয়েও সাদা ভাত এনেছে প্লেটে করে। তিতলিকে নিজের হাতে ভাত খাইয়ে দিচ্ছে। তিতলি ফারাজের চোখে চোখ রেখে হঠাৎ বলল, আপনি খাবেন না? ফারাজের হঠাৎ কি হলো কে জানে। মনে হলো যেন সে তিতলির চোখে কোনো কথা খুঁজে পেল। তিতলির গালের ভেতরে অন্য একটা লোকমা দিয়ে মৃদু স্বরে বলল, তুমি খাইয়ে দেবে? তিতলির চোখ দুটো চিকচিক করে ওঠে। সে তো চায় তো খুব করে ফারাজকে খাইয়ে দিতে, কিন্তু কখনো ভয়ে বলতে পারে না। যদি বলে তোমার হাতে আমি খাবো, এই ভয়ে এখন এত বড় সুযোগ হাতছাড়া করবে না। গালের ভাতটুকু গিলে নিতে গিয়ে হঠাৎ নাকে মুখে উঠে গেল। ফারাজকে বিচলিত দেখালো। তিতলির পিঠে মাথায় হাত দিয়ে পানির গ্লাস এগিয়ে দিয়ে নরম গলায় বলল, এত খুশি হতে কে বলছে হুঁ? তিতলি পানি খেতে খেতে আবার বলল, আমি আপনাকে খাইয়ে দেব? তাহলে হাত ধুয়ে আসি। লাগবে না, হাত ধোয়ার প্রয়োজন নেই। কেন? আমি বলছি তাই।
তিতলি খুশিতে গদগদ হয়ে ফারাজকে প্লেটের বাকি অর্ধেক ভাত খাইয়ে দিল, সাথে লজ্জায় শেষ। খাওয়াতে গিয়ে ফারাজ মাঝে মধ্যে তিতলির আঙুল কামড়ে ধরছে। ফারাজের ঠোঁটে তার হাত লাগছে। হাতে খোঁচা খোঁচা দাড়ির অন্যরকম অনুভূতি লাগছে তিতলির কাছে। আজকে মেজাবান, বাড়িতে মানুষজন দিয়ে ভরপুর। তিতলিও রেডি হয়ে গিয়েছে সবার দেখা দেখি। সকাল সকাল ছকিনা খাতুন তিতলিকে বললেন, ঘরে যাও নাতবউ, নাতি রুমে গেছে দেখছো তো? কি লাগবো নো লাগবো গিয়া জিজ্ঞেস করো গা। স্বামীর সেবা করা সুন্নত, সেটা মাথায় রাখবা। জি নানু। তিতলি তাও দাঁড়িয়ে আছে দেখে ছকিনা খাতুন আবার বললেন, কি গো যাও। রুমে গিয়ে তিতলি দরজা খুলে ঢুকতেই ওয়াশরুম থেকে পানি পড়ার আওয়াজ পেল। তিতলি ভাবল চলে আসবে, এখানে থাকলে পরে দেখা যাবে আর 10 ঘন্টাতেও বেরোতে পারবে না, তাই আগেভাগেই চলে যাওয়া বুদ্ধিমানের কাজ। কিন্তু তখন ওয়াশরুম থেকে ফারাজের হুকুম শোনা গেল, মিসেস তিতলি, রুমে থাকলে আমার জন্য তোয়ালে নিয়ে আসা হোক। তিতলি চোখ বড় বড় করে দরজার দাঁড়িয়ে গেল, এই লোক কিভাবে জানল সে রুমে এসেছে? দাঁত নখ কাটতে কাটতে ভাবনায় পড়ে গেল। কিন্তু আবার ডাক পড়তেই তিতলি চমকে উঠে বলল, আপনার তো তোয়ালে নেই, আপনি কি আসার সময় তোয়ালে নিয়ে এসেছেন? আপনি আসবেন না বলছেন, আমি কিছু নিয়ে আসিনি। আপনি তো কোনো শার্ট প্যান্টও আনেননি। তো তোমার তোয়ালে নিয়ে আসো। না, আমি পারবো না। তুমি কি চাও আমি সম্পূর্ণ খালি গায়ে রুম থেকে বেরোই? না না, নিয়ে আসছি। তিতলি তার তোয়ালেটা ব্যালকনির থেকে এনে ওয়াশরুমের দরজার সামনে গিয়ে কিছুক্ষণ চুপ হয়ে দাঁড়িয়ে রইল। ডাকবে নাকি ডাকবে না সে ভাবনায় বিভোর। অনেক ভেবেচিন্তে দরজায় একটা টোকা দিতে না দিতেই দরজা খুলে গেল। মানে দরজা খোলাই। ফারাজ ঝর্ণার নিচে পেছনে পিঠ করে দাঁড়িয়ে আছে। পরনে শুধু কালো রঙের একটা আন্ডারওয়্যার, বাকি সব উন্মুক্ত। তিতলি লজ্জায় চোখ মুখ বন্ধ করে তোয়ালে দিয়ে মুখটা সামান্য ঘুরিয়ে বলল, নাউজুবিল্লা নাউজুবিল্লা, আপনি এটা কি পরে আছেন? তিতলির কথা শুনে ফারাজ সামনের দিকে ঘুরে তাকাতেই এবার তো তিতলি অজ্ঞান হয়ে যাবে মনে হয়। তক্ষুনি দরজাটা ভিড়িয়ে দিয়ে ওয়াশরুমের ভেতরে এক হাত এগিয়ে তোয়ালে বাড়িয়ে দিয়ে তিতলির দাঁত নখ খিঁচে বলল, আপনি তোয়ালেটা নিয়ে এবার আমাকে মুক্ত করুন তো।